শান্তি দেবী নামক একজন ভারতীয় তার আগের জন্মের স্বামীর নাম পর্যন্ত বলে দিয়েছিল, যা শুনে মানুষ হতবাক হয়ে যায় এবং একটি ছোট্ট বাচ্চার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হওয়া ফাইটার পাইলটের স্মৃতি মনে পড়ে যায়, যার ফলে রিইনকার্নেশন বা পুনর্জন্মের মতবাদ সত্য প্রমাণ হয়। সত্যি কি তাই, নাকি এই ঘটনাগুলোর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? একটা মানুষ মারা যাবার পর পুনরায় অন্য কোনো মায়ের গর্ভে তার জন্ম আদৌ কি সম্ভব? পুনর্জন্মের ঘটনা অনেকটি এরকমই ব্যাখ্যা করে। একটা মানুষ মারা যাবার পর আত্মা যখন সেই বডি ছেড়ে চলে যায়, সেটা একটা নতুন শরীর নিয়ে নতুন রূপে জন্ম নেয় এবং কিছু মানুষের ক্ষেত্রে অলৌকিকভাবে তার আগের জন্মের স্মৃতি মনে পড়ে যায়। বিজ্ঞানের এই যুগে কথাগুলো অদ্ভুত শোনালেও হাজার হাজার যুগ আগে বিভিন্ন সভ্যতায় মানুষের মাঝে এই বিশ্বাস বিরাজমান ছিল। গ্রিক, কেল্টিক মিথোলজি, এমনকি অকাল্টিস্টদের মধ্যেও এই বিশ্বাস দেখতে পাওয়া যায়। অ্যান্টন লিভের মতো বড় বড় অকাল্টিস্ট নিজেদেরকে আগুনে পুড়িয়েছে শুধুমাত্র এই বিশ্বাসের কারণে যে তারা পুনরায় জন্মগ্রহণ করবে। হিন্দু মাইথোলজিতে আমরা দেখি পুনর্জন্মের এই কনসেপ্টের সাথে কার্মাকে যুক্ত করে দেওয়া হয়। কার্মা অর্থাৎ কর্মফল। কেউ দুনিয়াতে ভালো কাজ করলে সে পরের জন্মে ভালো অবস্থায় জন্মগ্রহণ করবে, কিন্তু দুষ্কৃতিকারীরা পরের জন্মে নিম্ন স্তরে জীবজন্তু রূপে জন্মগ্রহণ করে। সাইকেলিং রিটার্ন অফ লাইফের এই ধারণা বিশেষ করে নর্স মিথোলজি এবং জার্মানের পেগান ধর্মের মধ্যে ছিল এবং এখনও আছে, কিন্তু তাদের মতবাদে কিছুটা ভিন্নতা দেখা যায়। তাদের কাছে হামিঙ্গা নামক একজন গার্ডিয়ান স্পিরিটের কনসেপ্ট রয়েছে। তারা বিশ্বাস করে এই এঞ্জেল কোনো পরিবারের কেউ মারা গেলে তার আত্মা নিয়ে তার সবচেয়ে কাছের রিলেটিভ, যাকে সে সবচেয়ে ভালোবাসত, তার সন্তানের মধ্যে প্রতিস্থাপন করে দেয়, যার কারণে তাদের নবজাতক শিশুদের তাদের আঙ্কেলের নামে নাম রাখার একটা প্রথা ছিল। কারো শরীরে বার্থ মার্ক দেখা গেলে সেটিকে ধরা হতো যে আগের জন্মে সে ওই জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়েছিল। নবী ঈসা আলাইহিস সালামের ধর্ম পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর অনেক সমাজেই বিশ্বাসটি ফিকে হয়ে যায়। ঊনবিংশ শতাব্দীতে এসে হেলেনা ব্লেভেস্কি পুনরায় কার্মা এবং রিইনকার্নেশনের থিওরি পশ্চিমে প্রচার করে। হেলেনা একজন বেশ সুপরিচিত অকাল্টিস্ট ছিলেন, আর আপনি তো জানেনই অকাল্টিস্টরা কার উপাসনা করে। তবে আমাদের পৃথিবীর ইতিহাসে সবাই যে পুনর্জন্মে বিশ্বাস করত তেমনটাও না। সুমেরিয়ান এবং ইজিপশিয়ানরা মৃত্যুর পরে ইটার্নাল লাইফে বিশ্বাস করত, যেমনটা ইসলাম ও খ্রিস্টানিটিতে রয়েছে। তারা পুনর্জন্ম বলতে বুঝত একটা জার্নি, আর সেই জার্নি হচ্ছে মৃত্যু, আর সেই মৃত্যুর পরে একটা ইটার্নাল আফটার লাইফ পাবে। তাদের কাছেও জান্নাত জাহান্নামের কনসেপ্ট ছিল, হেল এবং হেভেন। কিন্তু পৌত্তলিক ধর্মের রিইনকার্নেশনে কোনো রকম জান্নাত জাহান্নাম থাকার কথা না, কোনো শেষ না হওয়া জীবন থাকার কথা না, কারণ দুনিয়াতেই সে বারবার জন্ম নেবে। পুনর্জন্ম নিয়ে আমাদের কাছে এই পর্যন্ত যতগুলো কেস এসেছে, তা কি সত্যি ইটার্নাল লাইফের কনসেপ্টকে ভুল প্রমাণ করে? দেখুন, বৈজ্ঞানিকভাবে আফটার লাইফের না তো পুরোপুরি প্রমাণ করা সম্ভব, যদিও বা কিছু মানুষের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থেকে তারা আফটার লাইফের জার্নির বিষয়ে বিশ্বাস করে, আর না তো বৈজ্ঞানিকভাবে রিইনকার্নেশন প্রমাণ করা সম্ভব। যদিও শান্তি দেবীর মতো এরকম জটিল কেস আমরা দেখতে পেয়েছি, যেটা গান্ধীজি সহ অনেকেই এক্সপিরিয়েন্স করেছে। রিইনকার্নেশনের এই ঘটনাগুলো আজকে আমরা খতিয়ে দেখব এবং লজিক্যাল ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভারতের পপুলার কেসগুলোর মধ্যে একটি হচ্ছে টিটু সিং এর কেস। টিটু ওরফে তোরান সিং 1987 সনে আগ্রার একটি গ্রামে জন্ম নেয়া ছোট বাচ্চা টিটু সিং হঠাৎ একদিন তার বাবা মায়ের কাছে বলতে শুরু করে যে সে তার আগের জন্মে সুরেশ ভার্মা নামে এক ব্যক্তি ছিল। সে বলে সুরেশ একজন ট্রান্সিস্টর রেডিওর দোকানের মালিক ছিল যে 1983 সনে মারা যায়। টিটু সুরেশের স্ত্রীর নামও বলে দেয়, উমা, যা শোনার পর তার আশেপাশের মানুষ, তার প্রতিবেশী হতচকিত হয়ে যায়, কারণ সুরেশের ব্যাপারে দেয়া একটি ছোট্ট বাচ্চার তথ্য হুবহু মিলে যাচ্ছিল। কিন্তু সেই যে সুরেশ, এ ব্যাপারে কোনো প্রমাণ কারো কাছেই ছিল না। বাচ্চা ছেলেটির মাথার পাশে একটা ছোট্ট দাগ দেখে অনেকেই বলেছে তাকে আগের জন্মে, মানে সুরেশকে, ঠিক এই জায়গাতেই গুলি করা হয়েছিল, যেটা ফরেন্সিক ভাবে প্রমাণ করা সম্ভব ছিল না। অপরদিকে সাইকোলজিস্টরা ব্যাখ্যা করছিল যে এটি টিটুর ইমাজিনেশন বা সাজেশনের ফলাফল। অনেকেই শিশু বয়সে বা বাল্য বয়সে এরকম দাবি করে থাকে, যা পরবর্তীতে ভুল প্রমাণ হয়। কেবলমাত্র তার পারিবারিক এবং ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এই ঘটনার রিপোর্ট তৈরি হয়, যেটিকে অ্যানেকডোটাল এভিডেন্স বলা হয়। তার প্রতিবেশীদের রিইনকার্নেশনের বিশ্বাস তো ছোটবেলা থেকেই মাথার মধ্যে ছিল, তাই সহজেই ঘটনাটিকে তারা গ্রহণ করে নিয়েছিল এবং এমনভাবে প্রচার করতে থাকে যে সমাজে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। মজার বিষয় হলো, এই ধরনের কেসে বেশিরভাগই এই দাবিগুলো আমরা বাচ্চাদেরকে করতে দেখতে পাই। এখন এর পেছনে কি কারণ থাকতে পারে? ডক্টর স্টিভেনসন নামে আমেরিকার একজন সাইকিয়াট্রিস্ট 1960 সন থেকে 2000 সন পর্যন্ত
সারা বিশ্বে বাচ্চাদের সাথে ঘটা এরকম রিইনকার্নেশনের ঘটনাগুলোকে স্টাডি করেন এবং একটি রিপোর্ট তৈরি করেন। এবং ডক্টর স্টিভেনসনেরই স্টুডেন্ট জিম বি টাকার, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একজন সাইকিয়াট্রিস্ট, ওনারা দুজনেই এই বিষয়টি নিয়ে ভালোভাবে খতিয়ে পর্যবেক্ষণ করে দেখেন। এনারা দুজনেই এই বিষয়ে বেশ আগ্রহী ছিলেন। ওনারা বেছে বেছে ক্রিটিক্যাল এবং ডিপ স্টোরিগুলো নিয়ে রিসার্চ করতে থাকেন। নর্মালি যে শিশুরা তাদের ইমাজিনেশনের দুনিয়া থেকে যা কিছু দাবি করে সেগুলোকে বাদ দিয়ে বিশেষভাবে রিইনকার্নেশনে যারা দাবি করেছিল তাদের ব্যাপারে ফোকাস করে। এই টিচার এবং স্টুডেন্ট মিলে সমাজে প্রচলিত বিখ্যাত ঘটনাগুলোর দিকে মেইনলি ফোকাস করেছিল। বেশিরভাগ তথ্যই ভিকটিমের আত্মীয় স্বজন এবং বাবা মায়ের কাছ থেকে সংগ্রহ করে, যেখানে তিনারা কনফার্মেশন বায়াস লক্ষ্য করেন, যেখানে কোনো সায়েন্টিফিক ভেরিফিকেশন, ডাবল ব্লাইন্ড টেস্ট অথবা ডিএনএ টেস্ট ছিল না। এবং যে বিষয়টি এই দুজন সাইকিয়াট্রিস্ট লক্ষ্য করেন, এই ঘটনাগুলো বেশিরভাগই বাচ্চাদের সাথে ঘটেছে এবং 2 থেকে 7 বছরের বাচ্চারাই বেশিরভাগ বাস্তবিক দুনিয়া এবং ইমাজিনেশনের দুনিয়াকে গুলিয়ে ফেলে। নিউরোসায়েন্স অনুযায়ী এই বয়সের শিশুদের ব্রেন অ্যাবস্ট্র্যাক্ট এবং কনক্রিট ডেভেলপমেন্টের মাঝামাঝি অবস্থায় থাকে, যার কারণে সমাজে প্রচলিত ঘটনা বা রিউমার্সকে তারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে ফেলে। এবং যেহেতু ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ধর্ম থেকে আফটার লাইফ সম্পর্কে বা রিইনকার্নেশন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, তাই প্রচলিত ঘটনার সাথে তারা নিজেদের বিশ্বাসকে একত্র করে ফেলে। টিটু সিং নামে যে ছেলেটি নিজেকে সুরেশ ভার্মা দাবি করেছিল, সেই সুরেশ কিন্তু আগ্রারই একজন বাসিন্দা ছিল। লোকমুখে আগ্রার ওই রেডিও শপের মালিকের ঘটনা সে শুনলেও শুনে থাকতে পারে। অপরদিকে শান্তি দেবীও নিজেকে ভারতেরই মথুরার একজন বাসিন্দা বলে দাবি করেছিলেন। এখন আত্মা যে শুধুমাত্র নির্দিষ্ট করে একই দেশের মধ্যে ঘুরে ফিরে জন্ম নেয় এমনটাও কিন্তু না। এমনটা কি হতে পারে না ইন্ডিয়াতে কেউ মৃত্যুবরণ করার পর তার আত্মা পুনরায় জাপানে গিয়ে জন্ম নিয়েছে, অথবা আমেরিকায় জন্মানো কোনো বাচ্চা নিজেকে জাপানিজ দাবি করেছে? লজিক্যাল এক্সপ্লেনেশন আমাদেরকে বুঝতে সাহায্য করে। এই ধরনের কেসের ক্ষেত্রে বেশিরভাগই বাচ্চাদের মস্তিষ্কে ঘটা ডিলিউশনের কারণেও ঘটতে পারে, কারণ ওই বাচ্চারা যতই ধীরে ধীরে বড় হতে শুরু করে তাদের সেই আগের জন্মের স্মৃতিগুলো ফেড হতে বা মুছে যেতে থাকে। এটা সবার ক্ষেত্রেই লক্ষণীয় একটি বিষয় ছিল। সবার ক্ষেত্রেই দেখা গেছে পরিপূর্ণভাবে মস্তিষ্ক গ্রো করা অ্যাডাল্টহুডে যেতেই তারা আগের জীবনের সবকিছু ভুলে যায়। না হয় আপনার আমার সহ অনেকের মনেই প্রশ্ন কাজ করে, যারা পুনর্জন্মের দাবি করে তারা কি বর্তমান পরিবারকে ছেড়ে দিয়ে আগের পরিবারের কাছে চলে যায়? না, বেশিরভাগ ক্ষেত্রেই তারা আগের পরিবার বা আগের স্মৃতিগুলো ভুলে যায়। এটা আরেকটা সাইন যা নির্দেশ করে বাচ্চারা ছোটবেলায় যেমনিভাবে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, এই দাবিগুলো তেমনই কাল্পনিক। আমাদের সাবকনশিয়াস মাইন্ড এতটাই শক্তিশালী যে আমরা কোনো ব্যাপারে ফোকাস না করা সত্ত্বেও সেটা আমাদের মস্তিষ্কের সেই অংশে বড়সড় ছাপ রেখে যেতে পারে। তবে আমার আজকের এই ব্যাখ্যা ঘটনাগুলোকে পুরোপুরি এক্সপ্লেন করে না। এমনও কিছু রিইনকার্নেশনের ঘটনা সামনে এসেছে যেটার বিপক্ষে ইভেন সায়েন্টিস্টরা বাচ্চাদের দেয়া ইনফরমেশনের অ্যাকুরেসি দেখে অল্টারনেটিভ কোনো ব্যাখ্যা রাখতে অসফল হয়। কেসগুলো এতটাই জটিল ছিল, তবে আমরা নেক্সট এপিসোডে সেগুলো বোঝার চেষ্টা করব।